নীলা সান্নিধ্যে ছোট মামির কথায় কিছুটা প্রশ্রয় পায়। লম্বা করে দীর্ঘশ্বাস টেনেই বলে, অন্যায়ের কি আছে নীলা? এভাবে বলছো কেন? তারা তো কম চেষ্টা করিনি। এখন সান্নিধ্য যদি বিয়ে করতে না চাই, তুমি কি জোর করে ধরে বেঁধে বিয়ে দিতে পারবে? আমি কারোই পক্ষ নিয়ে কথা বলছি না। অন্বেষাকে আজ যেমন দেখছি, এই দেখাটা যদি আগে দেখতাম নিশ্চয়ই আমিও চাইতাম সান্নিধ্যের সঙ্গে ওর বিয়ে হোক। আর যা হয়ে গিয়েছে তা তো গিয়েছেই, আর তো বলে লাভ নেই। এসব কথা ছাড়ো এখন। মিসেস নাজনীনকে বেশ খানিকক্ষণ বুঝিয়ে অনিশা উঠে আসে। লোকজন ভর্তি বিস্তর ড্রয়িং রুমের এক পাশে দাঁড়াতে হুট করে তার নাকে ভেসে আসে তীব্র পারফিউমের সুগন্ধ। পাশ ঘুরে তাকাতেই দেখতে পায় কালো শার্ট প্যান্ট পরিধানে চকচকে এক পুরুষকে। গেটআপে যার উচ্চ আভিজাত্য প্রকাশ পাচ্ছে, মাঝখানে স্বল্প খানিকের দূরত্ব মিটিয়ে লোকচক্ষুর আড়ালে কণ্ঠ নামিয়েই বলে, এত সুন্দর করে কথা বলেন কিভাবে আপনি? আমি তো আপনার কথা শুনে মুগ্ধ হয়ে গিয়েছি। নামটা জানতে পারি? ফ্লার্ট করছেন? আমি সুন্দরীদের সঙ্গে ফ্লার্ট করতে পারি না, হয় না আমাকে দ্বারা। আমি তো দিব্যি বুঝতে পারছি আপনি আমার সঙ্গে ফ্লার্ট করছেন। জেল সাটানো চুলগুলোর মাঝে হালকা হাত বুলিয়ে পকেটে হাত ঢুকিয়ে নেয় মানবটি। ঠোঁটে সামান্য হাসি ঝুলিয়েই বলে, ফ্লার্ট করে যদি আপনি পরিচিত হতে পারি, তাহলে আমি ফ্লার্ট করতে চাই। হঠাৎ এত আগ্রহ হলো কেন? আপনাকে দেখে আগ্রহ সৃষ্টি হলে আমার কি দোষ ম্যাডাম? অনিশা বাঁকা চোখে তাকিয়ে দেখতে থাকে মানবটিকে। পোশাক পরিচ্ছদ সহ সম্পূর্ণ গেটআপে বড়লোকি ছোঁয়া। সন্দেহে কণ্ঠে জিজ্ঞাসা করে, সান্নিধ্যের ফ্রেন্ড আপনি? সরি, সান্নিধ্যের ফ্রেন্ড কেন হব আমি? তাহলে? আমার বাবা আর সান্নিধ্যের বাবা বিজনেস পার্টনার। সান্নিধ্যের সাথে আমার কোনো যোগসূত্র নেই। তার ভাইয়ের সঙ্গে ব্যবসায়িক কাজ আছে। বিজনেসম্যান? ইয়েস, চট্টগ্রামের মধ্যে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো টপে। গ্রেট। পরিচিত হতে পারি কি? অনিশা ঠোঁট কামড়ে নীরব হেসে বলে, ওকে, হতেই পারি। থ্যাঙ্কস ম্যাডাম। রাহাত চৌধুরী। অন্বেষা আদ্রি? পিটি লেডে, নামটাও পিটি। ভালো হাওয়া দিতে পারেন দেখছি, বাট আপনিও কিন্তু বেশ হ্যান্ডসাম। ওয়াও, সুন্দরী হতে প্রশংসা পেলাম। বাই দ্য ওয়ে, এখানে পরিবেশটা একটু অন্যরকম। আই মিন একটু ডিফিকাল্ট। ওফ, ইউ ডোন্ট মাইন্ড, ক্যান ইউ গো আউটসাইড বাহিরের মিন্স? ইউম গার্ডেনে, যদি আপনার কোনো সমস্যা না থাকে। সমস্যা হলে ইটস ওকে। অনিশা আশেপাশে নজর বুলিয়ে সান্নিধ্যের দিকে দৃষ্টি স্থির করে। তীক্ষ্ণ চাহনিতে সে পর্যবেক্ষণ করে কিয়ৎক্ষণ। নেতা সাহেব চুপচাপ সোফায় বসে ফোনে মগ্ন হয়ে আছে। মুখাবয়ব দেখে মনে হচ্ছে আশেপাশে কোনো বিষয়ে তার কোনো ধ্যান ধারণা নেই। সে ব্যস্ত তার কর্মে। অনিশা দৃষ্টি ঘুরিয়ে নেয়, মুখে স্বতঃস্ফূর্ত হাসি বজায় রেখে বলে, ওকে, লেটস গো। আমি একটু একা থাকতে চাই প্লিজ। সানজির নিরাশ কণ্ঠের অনুরোধে শেহরিন তিথি পরস্পর দৃষ্টি বিনিময় করে। অতঃপর মুখে জোরপূর্বক হাসি টেনেই বলে, ঠিক আছে, তবে কোনো সমস্যা হলে জানাবে কেমন? আমরা নিচেই আছি। তিথি বের হয়ে যাওয়ার জন্য উদ্যত হলে শেহরিন সন্তর্পণে সানজির চোখের কোণে জমে থাকা জলগুলো মুছে দিতে দিতেই বলে, যে হৃদয়টা তোমার ভেঙেছে সেটার যত্ন নাও আপু। তোমার ক্ষত তোমাকেই সারাতে হবে। আমরা কোনো সান্ত্বনা দিব না। দুঃসময়ে সান্ত্বনা নেয়ার ক্ষমতা থাকে না, নিজেকেই নিজের দেখভাল করতে হয়। তুমি তো কোনো অন্যায় করনি, তাই অনুরোধ করব নিজেকে বিনা কারণে শাস্তি দেবে না। আশা করি তুমি তোমার মায়া করবে, একজন প্রতারকের মায়ায় নিজের ক্ষতি করবে না। সানজি ঠোঁটে ঠোঁট চেপে মাথা নিচু করে নিজের কান্না নিবারণ করে। আলতোভাবে মাথা নেড়ে সায় জানাতেই শেহরিন এক পলক চেয়ে চুপচাপ বের হয়ে দরজা চাপিয়ে দেয়। দুকদম এগোতেই হুট করে মুখে ফুটে অস্ফুট স্বরে কান্নার আওয়াজে পায়ের গতি থেমে যায় শেহরিন তিথির। অস্পষ্ট স্পষ্ট অনুধাবন করতে পারে সানজি কান্না করছে। তিথি ফের সানজির কক্ষের অভিমুখে যেতেই শেহরিন বাধা দেয়। নমনীয় কণ্ঠে বলে, ভাবি প্লিজ যাবেন না। যাব না মানে? সানজি কান্না করছে। কান্না করাটা খুব স্বাভাবিক ভাবি। বলে কয়ে আমরা কতক্ষণ আটকিয়ে রাখবো? কান্না করে না, কান্না করে না হয় ভেতরটা ঝেড়ে ফেলুক, কষ্টগুলো বের করে দিক। ভেতরে চেপে রাখলে আরও বেশি কষ্ট পাবে। আমরা তার চেয়ে বরং খেয়ালে রাখি আপু যেন নিজের ক্ষতি না করে কোনো। জানি না কি হচ্ছে এসব, আর ভালো লাগছে না আমার। আচ্ছা,
সানজি তো তোমাকে বলেছিল মুহিদের কথা, শুনলাম দেখাও করেছো। তুমি এত বুদ্ধিমতী মেয়ে, বুঝতে পারোনি? 2 ঘন্টার আলাপচারিতায় আমি যদি আপনার সাথে হাসি খুশিভাবে কথা বলি, আপনি কি আমার ভেতরটা ধরতে পারবেন ভাবি? পারবো না ঠিক, বাট পরিচয়টা তো আগে থেকেই তোমাদের। শেহরিন শান্ত দৃষ্টিতে তাকিয়ে নাজুক স্বরেই বলে, আমার সাথে আলাপচারিতা হয়নি, আমাকে শুধু জানিয়েছিল আপু। তুমি ভুল করেছো শেহরিন, তোমার উচিত ছিল সান্নিধ্য বা সরফরাজকে আগেই জানানো। ওরা আগে থেকে জানলে আরও ভালোভাবে খোঁজ নিতে পারতো মুহিতের সম্পর্কে। সানজির বারণ তোমার শুনতে হবে কেন? আপু যদি বয়সে আমার ছোট হতো তাহলে এটা মানতো ভাবি, শাসন শব্দটা ব্যবহার করা যেত। কিন্তু আপু আমার বড়, আমি কিভাবে তার পার্সোনাল বিষয় পারমিশন ছাড়া জানাই সবাইকে? সান্নিধ্যকে জানালে ক্ষতি কি হতো? সানজি আপুর যথেষ্ট ভালো বন্ডিং ওনার সাথে, সারফরাজ ভাইয়ার সাথে। সানজি আপু যদি প্রয়োজন বোধ করতো নিশ্চয়ই সে নিজেই জানাতো, আমার বলতে হতো না। এখন সে যদি না চায় আমার এখানে ইন্টারফেয়ার করাটা দৃষ্টিকটু ভাবি। তিথি অন্ধকার মুখে চারপাশে চাপা শ্বাস ফেলে তিক্ত সুরেই বলে, সব সময় এত কার্টেসি মানার ফল দেখতেই পাচ্ছি। কিছু বলার নেই আমার আর। এসব অশান্তিও আর ভালো লাগে না। বাহিরে বের হওয়াটাই এখন কঠিন হয়ে পড়বে, যা পরিস্থিতি। পুরো চট্টগ্রাম জানাজানি হয়ে গিয়েছে, মান সম্মান আর কিছু থাকলো না। মুখ দেখানো কঠিন হয়ে পড়বে। শেহরিন চুপচাপ তিথির বিরক্ত স্বরে কথা শুনে যায়। প্রত্যুত্তর দেওয়ার ইচ্ছে জাগ্রত হয় না। মানুষের সমালোচনার চেয়ে সাজিয়াপুর কষ্টটা আসল তার কাছে। লোকে কথা বলবেই, কথা শোনাবেই। কে কি বললো সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করাটাই বরং বোকামি। তিথি বিরস মুখে চলে যায় হত নিয়ে। শেহরিন এক পলক সানজির দরজার পানে চেয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। চোখের পলকে তাসের ঘরের ন্যায় সবকিছু কেমন ঝোরঝোর করে ভেঙে গেল। হয়তো সেদিন শপিং মলে মুহিদের সঙ্গে দেখা করলো তারা। একই সাথে সবাই মিলে সময় কাটালো, গল্পগুজব হাসি আড্ডায় মাতোয়ারা হয়েছিল। সাজিয়াপুর প্রতি কি নিরন্তর ভালোবাসা ছিল তার, ঘুণাক্ষুরেও বোঝার উপায় ছিল না এইগুলো মিথ্যা নাটক। মানুষটার অন্তর এতটা কালো ছিল, এতটা নিকৃষ্ট ছিল যে একজন মানুষকে স্বপ্ন দেখিয়ে ভালোবাসার অভিনয় করে এভাবে চোরমার করে দিয়ে গেল। মুখ কাঁপলো না, বিবেকেও বাঁধলো না। সাজির কান্না শেহরিনের অন্তরে বিদ্ধ করে যায়। চোখ বন্ধ করে সে নীরবে অশ্রু বিসর্জন দেয়। বুকের ভেতরে ভাঙচুর হচ্ছে এই হাসি খুশি সুন্দর মনের মানবীটি কেন কষ্ট পেল? কেন পাহাড় সম দুঃখ এসে তার উপরেই ভর করে বসলো? কেন ভালোবাসার মতো সুন্দর একটা অনুভূতির কাছে সে ঠকে গেল? আর কি কখনো সে ভালোবাসার প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে পারবে? যদি ভুল না করি তুমি বোধহয় সন্নিধের বউ, তাই না? পেছন হতে ভারী পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছতেই শেহরিন চোখ খুলে ফেলে। বা হাতের পৃষ্ঠে চোখ মুছে তড়িৎ হাতে মাথায় শাড়ির আঁচল টেনে নেয়। পিছু ঘুরে তাকাতেই এক অচেনা মধ্যবয়স্ক ব্যক্তিকে এই সময় ওপর তলায় দেখে কিছুটা অবাক হলেও ধীর কণ্ঠে প্রত্যুত্তর দেয়, জি। রাধিন সাহেব নিশ্চিত হতেই মুখে যৎকিঞ্চিত হাসি টেনে এগিয়ে আসেন। শেহরিনের মুখোমুখি দাঁড়িয়ে স্থির চক্ষু রেখায় এক দৃষ্টিতে তাকিয়েই বলেন, আমি সন্নিধের মামা হই সম্পর্কে, আই মিন অন্বেষা চাচ্ছ। ও আচ্ছা। শেহরিন নাম, তাই না? জি চুয়েটে পড়ছো? জি। তোমার সম্পর্কে শুনেছি বেশ, দেখার ইচ্ছে ছিল। কে সে ভাগ্যবতী যে আমার বাতিদের জায়গা দখল করে নিয়েছে। সানজি বিয়ের ওপরকে সেই সুযোগটা আজকে হয়ে গেল। বিয়ে না হলে কি তোমার দেখে? রাদিন সাহেবের চোখের দৃষ্টি শেহরিনের পুরো শরীর বুলিয়ে আসে। লাল খয়েরি রঙের শাড়িতে শুভ্র ফুল প্রস্ফুটিত হওয়ার মতো নজর কাড়ে তার। শেহরিনের নিরুত্তর ভাব দেখে ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে ফের বলে, এত আদব মানাতে হবে না বৌমা। দুঃসম্পর্কে মামা হয়ে তোমার মাথা থেকে আঁচল নামাতে পারো। শাড়িতে তোমাকে বিষণ্ণ পরিবেশে অরুচিকর কথা শুনতেই শেহরিনের মুখভঙ্গি বদলে যায়। কপালের রেখাগুলো দৃশ্যমান হয়ে ওঠে তার। সঙ্গে সঙ্গে কণ্ঠ শক্ত করেই বলে, আপনি দুঃসম্পর্কের মামা হন আর যেই হন, বয়সে আমার বাবার সমান। আপনাকে সম্মান দেওয়াটা আমার কর্তব্য। আশা করি আপনি সেই মানটা বজায় রেখে কথা বলবেন। অবশ্যই অবশ্যই মান তো রাখবই, তবে প্লিজ বাবার বয়সে বলো না, আমি এসব নিতে পারবো না।
তোমার বডি ফিটনেস কিন্তু অনেক সুন্দর। আঙ্কেল, আপনার ভাতিজি অন্বেষা না? অন্বেষা কিন্তু আমার বড় সম্পর্কে আপু হয়। অন্বেষা আপু এসছে কি? রাদিন সাহেব ক্রুর হাসি হাসেন, দুহাত প্যান্টের পকেটে ঝুঁকিয়ে শেহরিনের দিকে ঝুঁকেই বলে, সন্নিদের মতোই দেখছি সরু মেয়ে তুমি। কিভাবে কথা বাক পরিবর্তন করে ফেলো, ঘুঘু টাইপের আর কি। যাই হোক, কথা না বাড়িয়ে একটা দারুণ প্রস্তাব দিই তোমার। আমার কাজ আছে আঙ্কেল, আমি শুনতে ইচ্ছুক নই। শেহরিন পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হলেই রাদিন সাহেব পথ রোধ করেন। দু এক কদম করে এগিয়ে আসতে শুরু করলে শেহরিন তটস্থ ভঙ্গিতে পিছাতে থাকে, লোভাতুর দৃষ্টিতে চেয়ে থাকে। মুখরেখা দেখে মনে হয় ভয় এসে চেকে ধরে। ওয়েট করে একটু, এত ব্যস্ততা কিসের? দারুণ একটা প্রস্তাব, শুনে তুমি খুশি হয়ে যাবে। চট্টগ্রামে ওডিআই বার ক্লাব চিনো নিশ্চয়ই, ওটা কিন্তু আমার। প্রত্যেক দিন গভীর রাতে তোমার মতো সুন্দরী নারীদের ভিড় জমে সেখানে। ভরপুর আড্ডা, নাচানাচি, মজা হয়। চিল মোডে আমরা এনজয় করি। যদি তুমি সেখানে যাও তাহলে কিন্তু একদম জমে যাবে। এনজয় না করলে কিসের লাইফ হলো বলো? এইসব সাংসারিক ঝামেলা মাথা থেকে নামিয়ে ফেলো। সান্নিধ্যের মধ্যে ম্যানেজ করার দায়িত্ব আমার, তুমি শুধু রাজি হও। শেহরিনের চোখ মুখ ঘৃণায় উল্টে এসে কথাগুলো শুনে জল শক্ত করে পিছু হাঁটা থামিয়ে সে দাঁড়িয়ে পড়ে। তার ছিল মাখা কণ্ঠ উন্মুক্ত করেই বলে, আপনার কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়া শেষ হয়েছে। এবার একটা ভালো কথা বলি, শুনবেন দয়া করে। চারিত্রিক নৈতিকতা অনেক বড় একটা গুণ, যেটা না থাকলে মানুষকে পশুর সমান তুলনা করা হয়। আমি অনুরোধ করব, এই বয়সে এসে মেয়ের বয়সী কোনো মেয়ের দিকে নোংরা কথা বলবেন না। যদিও এই মুহূর্তে আপনাকে আমার কাছে পশুর মতো লাগছে, মনে হচ্ছে আপনার শিক্ষা দরকার। কুল, এসব নৈতিকতা ছাড়ো। এন্টারটেনমেন্ট ছাড়া কিসের লাইফ? এক রাতে 3.5 কোটি টাকা গিফট পাবে। সান্নিধ্য যদি জানে, আপনার জবান টেনে ছিঁড়ে ফেলবে বলে দিলাম। শেহরিন ক্রুদ্ধ নয়নে তাকিয়ে নিজের ভেতরে সাহস যোগায়। সামনে দাঁড়ানো উচ্ছিষ্টের ন্যায় ব্যক্তিকে ফের উপেক্ষা করে সামনে পা বাড়াতেই পেছন হতে তার শাড়ির আঁচল টেনে ধরে লোকটি। থমকে দাঁড়ায় সে, শিরোদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায় মুহূর্তেই। মুখ হতে বের হয় অস্ফুট স্বরে ভয়ার্ত আওয়াজ। বিস্ফোরিত নেত্র পেছনে তাকানোর ঠিক আগেই সিঁড়ির সম্মুখে দাঁড়ানো নেতা সাহেবকে হঠাৎ দেখতে পায় সে। রাদিন সাহেব পিছু ঘুরে শেহরিনকে স্পর্শ করতে গিয়ে কারো লম্বা দৈহিক ছায়ার মতো হাত থামিয়ে ফেলে। চোখ তুলে তাকাতেই দেখতে পায় অগ্নিগোলকে পরিণত হওয়া কারো দুটি চোখকে। বরফ শীতল মুখভঙ্গিতে যে কিনা স্থির হয়ে দাঁড়িয়ে আছে সম্মুখে। রাদিন সাহেবের হাত সঙ্গে সঙ্গে শাড়ির আঁচল হতে নেমে আসে, গুটিয়ে নেয় নিচ বরাবর। ফ্যাকাশে বর্ণহীন মুখে শুকনো ঢোক গিলে কিছু বলার চেষ্টা করে, কিন্তু অধিক উদ্দীপনায় তার মুখ ফুটে কোনো কথা বের হয় না। সান্নিধ্য ধীর পায়ে এগিয়ে আসতে শেহরিন এক ছুটে তার কাছে চলে যায়। গলার ভেতরে জমে থাকা আর্তনাদ প্রস্ফুটিত হতেই চড়া বুকের ভাঁজে মুখ লুকিয়ে নেয় সে। মৃদু ঝংকারে কেঁপে ওঠে তার শরীর। ঘরে যাও, আমি আসছি। বরফ শীতল কণ্ঠে সান্নিধ্যের বলা কথা শেহরিনের শ্রবণ হয়, তবে পরিবর্তন হয় না তার অবস্থানের। সান্নিধ্য রাদিন সাহেবের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে একই কণ্ঠ বজায় রেখে ফের বলে ওঠে, তোমার গায়ে কি স্পর্শ করেছে? না, কিন্তু শাড়ির আঁচল। আমি দেখেছি। তুমি ঘরে যাও, তাকে আমি ভালো কথা শিখিয়ে আসছি। শেহরিন সান্নিধ্য হতে নিজেকে ছাড়িয়ে নেয়। ঘৃণা মিশ্রিত চাহনিতে এক নজর লোকটাকে দেখে মুখ ঘুরিয়ে নিয়ে সরাসরি চলে যায় নিজ কক্ষে। সান্নিধ্য শেহরিনের কক্ষে পৌঁছানো অবধি অপেক্ষা করে চুপচাপ। এর মাঝে রাদিন সাহেব আমতা আমতা স্বরে কিছু একটা বলতে উদ্যত হলে হাত উঁচু করে সে সামিয়ে দেয়। চুপ থাকার ইঙ্গিত দিয়ে শেহরিনের কক্ষে দরজা লেগে যাওয়া দেখে সে তার ধারালো চাহনি ঘুরিয়ে নেয়। সন্নিধ্য, বিশ্বাস করো আমি কিছুই করিনি, একটু ভুল বোঝাবুঝি হয়েছে শুধু। তুই উপরে পা দিয়েছিস কোন সাহসে? তুই তো করে করছো কেন? আমি তোমার মামা হই, বলছো তো ইচ্ছাকৃতভাবে করিনি। তোমার বউই আমার সঙ্গে কথা বলতে এসেছে। আমি তো সানজির কাছে। সান্নিধ্য রাদিন সাহেবের মুখোমুখি দাঁড়ানো মাত্র ডান হাত চেপে ধরে শক্ত হাতে কবজি মুচড়িয়ে ধরে শান্ত কণ্ঠেই বলে, চেঁচে মরতে চাস?
রাদিন সাহেব চোখ মুখ কুঁচকে ব্যথা হজম করে নেয়। মুখ হতে ক্রমাগত গোঙানির আওয়াজ বের হয়ে আসে তার। বাম হাত দ্বারা সান্নিধ্যের হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে বারে বারে। অন্যদিকে সান্নিধ্যের মুখরেখায় ধীরে ধীরে হিংস্রতা এসে জমে। গর্জে উঠে বা হাতে রাদিন সাহেবের ঘাড় চেপে ধরে দেওয়ালের সাথে সোজা গিয়ে মাথা বরাবর ঢুকিয়ে দেয় সে। একবার নয়, দুইবার নয়, পাঁচবার। পরে পরে 5 বারে মাথা কপাল ফেটে দেওয়ালের গা রক্তাক্ত হয়ে উঠলে তখন তার হাতের ক্রিয়া থামে। হাঁপাতে হাঁপাতে মাটিতে লুটিয়ে পড়ে রাদিন সাহেব। চুলের মুঠো পাকিয়ে টেনে তোলা হয় আবারও তাকে। কপাল পেয়ে নাকে মুখে রক্ত গড়িয়ে পড়ছে অবিরাম ধারায়। সান্নিধ্যর মনে বিন্দুমাত্র করুণা হয় না, বরং দ্বিগুণ আক্রোশে রক্তলাল চোখে ডান হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে সে। ভুল হয়েছে আমার। কোনো কথা বলবি না। ক্ষিপ্র গতিতে মুখ বরাবর লৌহ দণ্ডের মতো শক্ত হাত দ্বারা জোরালো ঘষি দিতে দিতে উপরের ঠোঁট থেতলে তোলে সান্নিধ্য। হাতের অগ্রপ্রান্ত তার লাল হয়ে ওঠে, রক্তে একাকার হয়ে ওঠে রাদিন সাহেবের মুখরেখা। নাক টেনে শ্বাস নিতে নিতে ক্ষান্ত হয়ে ওঠে এক পর্যায়ে। পরনে শার্ট ধরে টানতে টানতে সান্নিধ্য নিয়ে যায় তাকে নিচে। সমস্ত সিঁড়ির গায়ে রক্তের ছিটা লেগে যায়। তীব্র গোঙানির শব্দে নিচে বসারত মানুষ বিস্ফোরিত চোখে একযোগে ঘাড় ঘুরিয়ে নেয় সিঁড়ির পানে। একে সান্নিধ্য। বসা ছেড়ে সবাই তড়িৎ গতিতে ছুটে আসে সান্নিধ্যের কাছে। যে যার মতো রাদিন সাহেবকে বাঁচাতে তৎপর হয়ে উঠলেও খুব একটা সুবিধা করতে সক্ষম হয় না। বেপরোয়া ভঙ্গিতে সান্নিধ্য সবাইকে হটিয়ে রাদিন সাহেবকে ছিটকে লাথি মেরে দূরে ফেলে দেয়। রক্তে ভেসে ওঠে সাদা ফ্লোর। আজকের পর থেকে এই হারামির বাচ্চা যদি আমার চোখের সামনে পড়ে, ওর শরীর আমি মাঝখান হতে চিড়ে নদীতে ভাসিয়ে দেব। আর তোমরা ওর আত্মার জন্য মাগফেরাত কামনা করো। রাজ্জাক সাহেব সহ বড় মামা সেলিম সাহেব সকলে ছুটে যান রক্তাক্ত অর্ধচেতনহীন মানবের কাছে, যার না শুধু সারফরাজ এবং শাহজাহান সাহেব। স্থির ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে তারা। এসব কি সান্নিধ্য? তোমার স্পর্ধা হয় কি করে গুরুজনের গায়ে হাত তোলার? এই শিক্ষা দিয়েছি তোমাকে আমি? মিসেস নাজনীন ক্রোধান্বিত দৃষ্টিতে সান্নিধ্যের পানেই তাকান। ভাইয়ের অবস্থা দেখে তার মাথায় রক্ত ওঠে এক মুহূর্তেই। গলা স্বর বাড়িয়ে ফের বলেন, গুন্ডা হয়ে গিয়েছো, যাকে ইচ্ছে তাকে মারো, তাই না? এটা ওর প্রাপ্য। আমি তোমার এই দুই ভাইকে নিজের কেউ বলে মানি না। অন্যায় করেছে, প্রয়োজনের চেয়ে কম শাস্তি পেয়েছে, শুকরিয়া করো। ভাইজান, অ্যাম্বুলেন্স কল করুন প্লিজ। সেন্সলেস হয়ে গিয়েছে রাদিন। ওয়েট, কি অন্যায় করেছো যে এত পাশবিকভাবে মেরেছো তুমি? আমার ওয়াইফকে সে অসম্মান করেছে। রাজ্জাক সাহেব হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে বলেন, শুধুমাত্র এই কারণে তুমি এমন হাল করবে? আমার ভাইটাকে জানে মেরে ফেলবে? ওকে তো বাঁচানোই মুশকিল। মরেনি এখনো, নিয়ে দূর হয়ে যান। আমার চোখের সামনে যতক্ষণ থাকবে ততক্ষণে যা আছে সেটাও নিশ্চিহ্ন করে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না। রাজ্জাক, ওর কথা শুনে সময় নষ্ট করা যাবে না, কিছু একটা করতে হবে তাড়াতাড়ি। অ্যাম্বুলেন্স কল করা হয়েছে। অ্যাম্বুলেন্স সুখ নিবাসে ঢুকবে না, তুলে নিয়ে যান আপনারা একে। সরফরাজ, তুমি এই কথা বলছো? সারফরাজ চোয়াল শক্ত করে কঠিন মুখেই বলে দেন, বেশি কথা বলবেন না, তাড়াতাড়ি নিয়ে যান, নয়তো সান্নিধ্যের বদলে আমি ওকে মেরে ফেলবো। সান্নিধ্য মিসেস নীলার কথায় জবাব না দিয়ে শাহজাহান সাহেবের দিকে তাকায়। ভারী কণ্ঠের স্বরে গম্ভীর কণ্ঠেই বলে, এইসব আবর্জনা যদি আর একবার এই বাসায় আসে তাহলে অবস্থার দায়ভার তোমাদের। বাড়াবাড়ি করবে না, লিমিট বজায় রেখে কথা বলো। আমি লিমিট অতিক্রম করলে এতক্ষণে ওর শ্বাসটুকু বুঝতে না তোমরা? এ তো কেন আক্রোশ তোমার? আমার সাথে লাগতে আসার ফল। রাজ্জাক সাহেব ফুঁসে ওঠেন সান্নিধ্যের কথায়। ক্ষিপ্ত সুরেই বলেন, তুমি নিজে লাগতে আসো আমাদের সাথে, চট্টগ্রাম ছাড়া করছো। তুমি আমাদের অর্ধেক বিজনেস খেয়ে দিয়েছো, এখন আমার ভাইকে মারলে। 2 দিন পর আর যা যা আছে সেটাও খেয়ে দিব। বি রেডি। ক্যালেন্ডারের পাতায় কেটে যায় বিমর্ষ 7টা দিন। শুকনি পাশে গাঢ় কালো মেঘের ছায়ায় দেখা পাওয়া যায় না রোদ্দুরের হাতছানি। মনের ভেতরে একরাশ চাপা কষ্ট নিয়ে সবাই যে যার কাজের মতো। কেননা কাজে অবধারিত, হাজার সুখ দুঃখের মাঝেও তা হতে মেলে না ছুটে। জীবনের ক্যানভাসে রঙিন রঙের মাঝে সাদা কালো আস্তরণ পড়বে ঠিক, কিন্তু তুলির বিচরণ চলবেই।
শেহরিনের পরীক্ষা শেষ হয়েছে 2 দিন হলো। এদিকে সান্নিধ্যর বেড়েছে আরও ব্যস্ততা। তার যেন দম ফেলে নিঃশ্বাস নেওয়ার সময়টুকু দেখে শুনে নিতে হচ্ছে অনেক। দলীয় কাজে আগামীকাল সকালে আবার যেতে হবে ঢাকায়। সকালে নাস্তা শেষে অর্ধাঙ্গিনীর কপালে টুপ করে গাঢ় চুমো এঁকে দেয় বের হয় নেতা সাহেব। অন্যদিকে স্বামীকে বিদায় দেওয়া মাত্র নাজুক নতিকা ছুটে যায় ব্যালকনিতে। এইখানেও নেতা সাহেবের যাওয়ার দৃশ্যটুকু সে মিস করে না। সারাদিন শেষে সেই তো মধ্যরাতে তার বাড়ি ফেরা। লম্বা সময় ধরে তার দেখা না পাওয়া, তাই যতটুকু সময় কাছে থাকে ততটুকু সময় শেহরিনের মনে হয় নির্নিমেষ চাহনিতে লোকটাকে দেখে যেতে। চোখে সানগ্লাস, কানে ফোন, এটে ব্যস্ত ভঙ্গিতে কথা বলতে বলতে বের হয় সান্নিধ্য। তার গম্ভীর কণ্ঠের ক্ষীণ আওয়াজ কানে এসে পৌঁছায় শেহরিনের। এক দৃষ্টিতে তাকিয়ে দেখে মানবটাকে। সারাদিন ছোটাছুটি, চট্টগ্রামের আনাচে কানাচে পদচারণা, সভা, সেমিনার, নানান কাজ সামলে যখন তার সামনে সে কোনো ধরনের বিরক্তি কিংবা ক্লান্ত ভঙ্গি প্রকাশ করে না। বরাবর ন্যায় থাকে শান্ত, নির্মল। কি সাবলীল ভাবে দুটো আলাদা জগৎ এক হাতে সামলিয়ে চলে লোকটি। আসিফ তৎক্ষণাৎ গাড়ির দরজা খুলে দেয়। সান্নিধ্য গাড়িতে প্রবেশ করা মুহূর্তে ফোনে কথা বলার মাঝেই হালকা ঘাড় ঘুরিয়ে তাকায় পেছন পানে। শেহরিনের প্রতীক্ষিত নয়নজোড়ার সাথে তার দৃষ্টি বিনিময় হয় স্বল্পক্ষণে। শেহরিন হুট করে নেতা সাহেবের চাহনিতে অপ্রস্তুত হয়ে ওঠে। গাল হতে হাত সরে আসে তার সঙ্গে সঙ্গে। সান্নিধ্য অল্প বিস্তার ঠোঁট প্রসারিত করে বাম হাতখানা হালকা উঁচু করে হাত নাড়ায় তার প্রিয় কামিনীর উদ্দেশ্য। শেহরিন মুখ ফুটে প্রস্ফুটিত হাসি। একইভাবে সেও হালকা হাত নাড়িয়ে বিদায় দেয়। চোখের পলকে ধুলো উড়িয়ে গাড়ি চলে যায় সুখনিবাসের মূল ফটকের বাহিরে। লেগে যায় লোহার গেটের পাল্লা। শুরু হয় আরও একটা নতুন দিনের কর্মব্যস্ততা। বৌমণি, খালাম্মা আপনারে ডাকে। আম্মা ডাকছে? হয়, আজকে দুপুরে রান্না আপনারে করতে হইব। শেহরিন লতার কথা খানিকটা বিস্মিত হলেও স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করে। সানজি আপুর সঙ্গে ঘটা সেই দুর্ঘটনার পরদিন হতে এক নিমেষেই সবকিছু কেমন বদলে গিয়েছে। বাসার পরিবেশের সঙ্গে বদলে গিয়েছে দুজন মানুষের সম্পূর্ণ আচার আচরণ। শাশুড়ি মা তিথি ভাবি তার প্রতি বিরূপ মনোভাবের কারণ ঠাহর করতে পারে না। কথার মাঝে আঘাত দিয়ে দিয়ে কথা বলাটা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে। তবুও শেহরিন চুপচাপ সবকিছু সহ্য করে আসে। এইসব সে মনে ধরে রাখতে চায় না। যেহেতু সাংসারিক কাজকর্মে অপটু, তাই কথা শোনাটাকে সে খুব বেশি অস্বাভাবিকভাবে নিচ্ছে না। আম্মা বা তিথি ভাবি কি কিচেনে থাকবে না আজকে? না, কইছে আজকে সম্পূর্ণ কিছু আপনার করণ লাগবো। তুমি কি একটু আমাকে সাহায্য করতে পারবে? আমি নিজেই সব করব। তুমি একটু আমাকে মশলার পরিমাণগুলো বলে দিবে শুধু। বুঝতেই পারছো দুপুরের রান্না এদিক সেদিক হলে খাওয়াটাই নষ্ট হয়ে যাবে। লতা ধীর কদমে এগিয়ে আসে গায়ের সঙ্গে ওড়না শক্ত করে বেঁধে মুখ বাঁকিয়ে বলে, বৌমণি, আমার সাহায্য করতে কোনো আপত্তি নাই, কিন্তু তোমার শাশুড়ি আর তিথি ভাবি হইল ডাইনির ডাইনি, কল্লার কল্লা। কামের বেডি আমরা আমাগরে রান্নাঘরে দেখলে যা চইলা যায় তা গড়ে। এভাবে বলতে হয় না লতা। আম্মা আসলে রান্নার বিষয়টা নিয়ে খুব সচেতন। আমারে বুঝ দিতে হইব না বৌমণি। আমি 7 বছর ধরে এই বাসায় কামে আছি। কার মন কেমন ধারা সব বুঝবার পারি। অঢেল টাকা থাকলেই হইল না, মন থাকুন লাগে। এই বাড়িতে সানজি আপা আর আপনি ছাড়া কোনো মাইয়া মানুষের মন ভালা না। আত্মীয় স্বজন গুলো ওই রকম, সব কাজ করায় আর একটু রান্নার হাড়ি পাতিলে হাত পড়লে আপনার শাশুড়ির মন বেজার হইয়া উঠে। এতই ঘৃণা আমাগরে দেখা। শেহরিন চুপচাপ লতার কথা শুনে কাঁধে আলতোভাবে হাত রাখে, নরম গলায় বলে, রাগ করো না প্লিজ। ধরতে গেলে তোমাদের জন্যই আমরা বাঁচি। এতগুলো মানুষ এই বাসায় কাজ করো, বেশি না, শুধুমাত্র একদিন তোমরা কাজ বন্ধ রাখো, দেখবে আমরা আর চলতেই পারছি না।
কোনো কাজই গুছিয়ে উঠতে পারছি না। তোমাদের ঘৃণা করার প্রশ্নই আসে না। মূল্য পাই না বৌমণি, নিজের মনে কইরা কাম করি, একটা জিনিসও নষ্ট হইতে দেই না। তাও পান থেকে চুন খসলে আমাগরে গোষ্ঠী উদ্ধার কইরা দেয়, বাদ দেয় না আমাগরে কথা। আচ্ছা, আপনারে কাল তিথি ভাবি এত কথা শুনাইল, আপনার শাশুড়ি মা আপনার শিক্ষা নিয়ে কথা তুলল, আপনি চুপচাপ সব হজম কইরা নিলেন, একটা কথাও কইলেন না। জানেন কালকে আমার কত খারাপ লাগছিল। ওসব কিছু না, বড়রাই তো বকেই, এক্ষেত্রে দোষ তো আমারই। বলো, কি দোষ করছিলেন আপনি? কি সুন্দর হাতে হাতে কাজ করছিলেন। তিতি ভাবি ইচ্ছা কইরা আপনার শাশুড়িরে দিয়ে আপনারে কথা শোনাইছে। শেহরিন জোরপূর্বক মুখে হাসি টেনে লতার হাত ধরেই বলে, আচ্ছা না শোনায়, সমস্যা নেই। বড় বোনরা ছোটদের সাথে এমন একটু করেই। এখন চলো তো তুমি, দেরি হলে কিন্তু আরো বকবে। আপনার ছুটি কয় দিনের? বেশি না, তাড়াতাড়ি দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হয়ে যাবে। পড়াশোনা কইরা চাকরি করেন বৌমণি, এসব সংসারের দায়িত্ব ঝামেলা সামলানো মেলা কঠিন। হাজার কইরো মন পাইবেন না। আগে বুঝি নাই, এখন বুঝতেছি পড়াশোনার কি দাম। আজ যদি কয়েক পাশ দিতাম, মানুষের বাড়ি কাজ করিয়া খাওয়ান লাগতো না, কিছু একখান ঠিকই করতাম। মেয়েদের পড়াশোনার পাশাপাশি সংসারের কাজ শেখাটা অনেক জরুরি লতা। সব কিছুই টুকটাক জানতে হয়। এই ক্ষেত্রে তুমি ভুল করেছো পড়াশোনা না করে, আর আমি ভুল করেছি সংসারের কাজ না শিখে। আমি আসলে কখনো জানতামই না বিয়ের পর মেয়েদের জগৎটা অন্য রকমের হয়। এসব নিয়ে কোনো ধারণাই ছিল না। আপনার মায়ে থাকলে ঠিকই পারতেন বৌমণি, মা না থাকলে দুনিয়া অন্ধকার। শেহরিন লতা নিজেরা নিজেদের দুঃখ বিলাস করতে করতে নিচে নামে মিসেস নাজনীনের কক্ষের সম্মুখে আসতেই লতা শেহরিনের হাত টেনে ধরে শুকনো গলায় বলে, আপনি যাইয়া কথা শুনে আসেন, আমি আমার কামে যাই। খালাম্মা যদি অনুমতি দেয় আমারে ডাক দিয়ে আপনারে সাহায্য করমুনি। সেই অনুমতি না দিলে তো রান্নাঘরে পা ধোয়ানোর সাহস নাই। আচ্ছা ঠিক আছে। লতা চলে যেতেই শেহরিন বুকে হাত দিয়ে লম্বা করে শ্বাস টেনে নেয়। বুকের ভেতরে হৃৎপিণ্ড তার সজোরে আঘাত করে চলেছে। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নেয় কথা শোনার জন্য। মাথায় ঠিকঠাক ওড়না টেনে নিজের ভেতরে প্রয়োজনীয় সাহস জুগিয়ে মিসেস নাজনীনের কক্ষে প্রবেশ করা মুহূর্তে মৃদুভাবে দরজায় কড়া নাড়ে। আম্মা আসবো। এসো। মিসেস নাজনীন বিছানায় বসে কাপড় ভাঁজ করতে ব্যস্ত। শেহরিন কক্ষে প্রবেশ করতেই আর চোখে একবার দৃষ্টি তুলে তাকান, অতঃপর রুষ্টচিত্তেই বলেন, দুপুরে রান্নাটা আজকে তুমি করবে। আশা করি তোমার বা সান্নিধ্যের এতে কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে তাহলে আগেই বলে দাও। আমি কোনো ঝামেলা চাই না, কারোর কথাও শুনতে চাই না। সমস্যা নেই আম্মা। ঠিক আছে, যাও। আম্মা একটা কথা ছিল। দয়া করে কোনো বাহানা খুঁজো না আর। পরীক্ষার দোহাই দিয়েই তো এতদিন পার করলে, আর কি বলতে চাও? শেহরিন ভয়ার্ত চোখে তাকায় শাশুড়ি মায়ের দিকে। মিসেস নাজনীনের বিমর্ষ মুখরেখা তার বুকে আরও ভয় জাগিয়ে তোলে। কালকের যে মনে হচ্ছে আজকে তার উপর রেগে আছে বেশি। গলার স্বর তো তাই বলছে, তবুও নিজের নমনীয় কণ্ঠ ভেদ করেই বলে, আম্মা লতাকে একটু সঙ্গে রাখি কিচেনে। লতা কিচেনে কেন যাবে? আমার সঙ্গে একটু থাকবে, যদি কোনো ভুল করি। ভুল কেন করবে তুমি? আজ দুদিন হলো রান্না দেখছো না? পড়াশোনা জানা মাথায় রান্না ঢুকতে এত সময় লাগে কেন তোমার? এত আহ্লাদি তো আমি বরদাস্ত করব না। যা করবে সব নিজ হাতে করবে। মিনু সব কাটা বাছা করে দিয়ে গিয়েছে, রান্নাটা শুধু নিজ হাতে করবে। এইটুকুতেই আবার লতাকে ডাকছো? তুমি সত্যি সংসার করতে এসেছো তো, নাকি এমপির বউ হয়ে পায়ের ওপর পা তুলে বসে হুকুম জারি করতে এসেছো? আম্মা লতা কিছু করবে না, শুধু মশলার পরিমাণটা একটু দেখে দিবে। তাহলে লতায় রান্না করুক, তোমার কিচ্ছু করতে হবে না। যাও উপরে গিয়ে ঘুমাও। আমার ভুল হয়েছে তোমাকে রান্না করার কথা বলে। কপাল করে একটা বউ পেয়েছি, সংসারে মেনে নিতে তো হবেই। বললে তো ভাববে খারাপ কথা বলছি, কিন্তু শোনো, দুনিয়াতে তোমার মা একা মারা যায়নি।
দুধের শিশু রেখেও অনেক মা মারা যায়। অনেক মেয়ে সম্পূর্ণ মা ছাড়া বড় হয়েও সব কাজ শেখে। এক্ষেত্রে ইচ্ছেটা লাগে। এই এক দোহাই আর কত দিবে? জীবনে কখনো দুহাত নেড়ে খেয়েছো? শেহরিন ঠোঁটের ওপর ঠোঁট চেপে নিজেকে ধাতস্থ করতে থাকে, মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। নিজের প্রতি তার আক্রোশ জমে ভীষণ। মনে মনে সে শাশুড়ি মায়ের কথায় সমর্থন জানায়। ঠিকই তো, জগতে কি শুধু তার মামুনি মারা গিয়েছে নাকি আরো অনেকে তো মানি? তবুও তারা সব দক্ষ হাতে শেখে, সব কাজ পারে। সে কেন শিখলো না, কেন বুঝলো না? মিসেস নাজনীনের সব কথা ঠিক থাকলেও একটা জায়গায় শেরিনের একটু মন খারাপ হয়। মামুনির দোহায় সে কোথাও আজ অব্দি দিয়ে আসেনি। সর্বক্ষেত্রে সব জায়গায় নিজের ব্যর্থতাকে দায়ী করে এসেছে। তবুও এই কথাটা তাকে বারে বারে শুনতে হয়। সবাই তাকে এই কথা দিয়ে আঘাত করে। সবাইকে সান্নিধ্য ভেবে ভুল করবে না। সবাই সান্নিধ্য না যে তোমাকে মাথায় তুলে রাখবে। আমার ছেলে ভালো জন্য বেঁচে গিয়েছো, অন্য কথা হলে পার পেতে না। আম্মা আসবো? শাশুড়ি বৌমার চলমান কথার মাঝে হুট করে আগমন ঘটে তিথির। ব্যস্ত উৎকণ্ঠা মাখানো সর্দার মিসেস নাজনীন সঙ্গে সঙ্গে অনুমতি দেন ভেতরে প্রবেশ করতে। আম্মা, বড় মামা ফোন করেছিলেন মাত্র। রাদিন মামার অবস্থা তো ভীষণ খারাপ, বাঁচা মরার লড়াইয়ে আছেন। কি বলছো তুমি? মামা বললেন। মিসেস নাজনীন হাতের ভাঁজকৃত কাপড় ছুঁড়ে বিছানায় ছেড়ে উঠে দাঁড়ান। শেহরিনের মুখোমুখি দাঁড়িয়ে কড়া গলায় বলেন, হয়েছে তোমার শান্তি? আমার ভাইটা মরে যাচ্ছে, এবার শান্তি পাচ্ছ তো? আম্মা। শেহরিন একরাশ বিস্ময় নিয়ে মেঝে হতে দৃষ্টি তুলে মিসেস নাজনীনের দিকে তাকায়। ধরে আসা গলা উপেক্ষা করে মিস্তের স্বরেই বলে, আম্মা, আমি সত্যি চাইনি ওনার এই অবস্থা হোক। চাওনি মানে? কি দরকার ছিল সান্নিধ্যকে বলার? জানো না ওর রাগ কি পর্যায়ের? তোমার সাথে যদি কিছু হয়েই থাকে সেটা আমাকে বলতে, আম্মাকে বলতে। তুমি কেন সান্নিধ্যকে বলতে গিয়েছিলে? তুমি দেখি একটু কিছুও সহ্য করতে পারো না। কিছু হতে না হতেই সান্নিধ্যের কানে পৌঁছে দাও। এত বাচ্চামি করলে সংসার হয় না, বুঝতে পেরেছো? কথা হজম করতে শিখতে হয়। এখন এই মানুষটা যদি মারা যায় এর দায়ভার নিতে পারবে? আমাকে বলতে হয়নি ভাবি, উনি নিজে সচক্ষে দেখেছিলেন। তুমি বোঝাতে পারোনি সান্নিধ্যকে? বলতে পারোনি সেরকম কিছু নয়? পরে না হয় আমরা বিষয়টা দেখতাম। গায়ে কি তোমার ফোসকা পড়ে গিয়েছিল? শেহরিনের চোখের কোণে আবছায়া জল জমে। তিথি ভাবের কথা গলতকরণ করতে তার বেগ পোহাতে হয়। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের মান ইজ্জতের ব্যাপারে কতটা হেলা নিয়ে কথা বলতে পারে, প্রশ্নবিদ্ধ করতে পারে। অন্যায় তো সে করেছে, বাবার বয়সী হয়েও নোংরা কথা বলেছে। এই ঘটনাটা তো তিথি ভাবির সাথেও ঘটতে পারত, তখন কি একই কথা বলতো? অপয়া মেয়ে সংসারে এলে বুঝি এরকমই হয়। একটার পর একটা দুর্ঘটনা ঘটে চলেছে। আমার মেয়েটার এত বড় ক্ষতি হলো, আমার ভাইটার জীবন মরণের সন্ধিক্ষণে। জানি না সামনে আর কত কি সহ্য করতে হবে। সান্নিধ্য ঠিক বুঝবে মায়ের কথা না শুনে কি ভুল করেছিল। এখন বুঝতে পারছে না তো? বিশ্বাস করবেন আম্মা, অন্বেষাকে দেখে কালকে আমার শুধু আফসোসই হয়েছে। মেয়েটা কি লক্ষ্মী হয়েছে। মামিমা বললেন রান্না বান্নাতেও বেশ দক্ষ, সব দিকেই পারফেক্ট। তোমার দেবর ভালোটা বুঝলো না। তিথি এক নজর শেহরিনের দিকে তাকিয়ে অনুযোগের সুরেই বলে, যাই হোক, কিছু বলতে চাই না। আপনিও কিছু বলবেন না আম্মা। আপনার ছোট ছেলের কানে এসব গেলে আবার ঝড় উঠবে। সে তো বউ ছাড়া কারো কথা মানে না। যা বললাম এগুলো নিশ্চিত কানে যাবে। ছেলের কাছে আমাকে আর আমার সংসারের বিষয় জবাবদিহি করতে হবে। শোনো শেহরিন, একটা উপদেশ দিই। সংসারের সব কথা সব কাজ বাড়ির পুরুষদের জানাতে হয় না। কিছু কথা নিজেদের মধ্যে গোপন রাখতে হয়। সব বিষয়ে তাদের জড়ানোর এই বাজে অভ্যাসটা দূর করবে আশা করি। শেহরিন ঠোঁট চেপে নিজের কান্না দমায় নিজেকে বোঝাতে থাকে অবিরামভাবে। এই ভুল ধারণাটা সে কিভাবে ভাঙাবে তাদের সামনে যে সে নেতা সাহেবকে কিছুই বলে না সংসার সম্পর্কে। এই যে আজ 3 দিন হলো তার ওপর দিয়ে কথার বান ছুটছে, সে ঘুণাক্ষরেও তাকে বুঝতে দেয়নি। হাসি মুখ করে সবসময় থেকেছে। আমি বিকালে হসপিটালে যাব দেখতে। তোমার বাবাকে বলে দিবে আমাকে যেন কৈফিয়ত দিতে না হয়। তারা না মানুক, ভাই তো আমার। দুপুরে রান্নাটা কি হবে আজকে? শেহরিন ধীর পদস্তে ঘর হতে বের হয়ে যায়।
চোখ হতে টুপ টুপ করে ঝরে পড়ে এক ফোঁটা পানি। অতি সন্তর্পণে আম্মা, আপনাকে একটা কথা বলার ছিল। মুছে নিয়ে পা বাড়ায় কিচেনের উদ্দেশ্যে। তিথি শেহরিনের চলে যাওয়ার পানে তাকিয়ে থেকে দরজা হালকা টেনে দিয়ে শাশুড়ি মায়ের সম্মুখে এসে দাঁড়ায়। ধীর কণ্ঠ ঠিকরেই বলে, আম্মা, আপনি প্লিজ সঞ্জিকে শেহরিনের কাছ থেকে দূরে রাখবেন। সঞ্জি অনেক সহজ সরল মেয়ে, যে যা বোঝায় সেটাই বুঝে নেয়। আমার কেন জানি মনে হচ্ছে এসবের পিছনে শেহরিনেরও হাত রয়েছে। এই মেয়ে কিন্তু আগে হতেই সঞ্জির সম্পর্কের কথা জানতো, দেখাও করেছে। সঞ্জি ওই ছেলের হাব ভাব বুঝতে না পারলে এই ধুরন্ধর মেয়ে কিন্তু ঠিক বুঝতে পেরেছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে বলেনি। কি বলছো তুমি এসব বৌমা? শেহরিন জেনেও বলবেন না কেন? ওর সাথে তো শান্তির ভালো সম্পর্ক। আম্মা, সম্পর্ক ভালো হলে কি, ভালো সব উপরে উপরে, আর হিংসা মনে মনে। হিংসা করেই বলেনি। কিন্তু হিংসাই বা করবে কেন? অনেক কারণ আম্মা। হতেই পারে ভাই বোনের এত মায়া মমতা তার সহ্য হচ্ছে না। মিসেস নাজনীন কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে কপাল ভাঁজ করে মাথা নাড়ান। দীর্ঘশ্বাস ফেলেই বলে, কথাটা মন্দ বলনি, এটা নিয়ে আমার মনে ভয় ছিল। সবাই তো আর তোমার মতো নয়, এটা আমার বোঝা উচিত ছিল। যাই হোক, সানজি আপাতত তানিশার কাছে কিছুদিন থাকুক। পরবর্তীতে বাসায় এলে আমি আলাদা করে দিব, একদম কোনো ছাড় হবে না। বিষয়টা খেয়ালে রাখবেন আম্মা। অবশ্যই, এক ভুল বারবার করছি না। আনারি হাতে দুপুরের রান্নায় ব্যস্ত শেহরিন। ফর্সা মুখরেখা তার লাল টকটকে হয়ে উঠেছে, কপাল জুড়ে বিন্দু বিন্দু সেতুকণা। মোবাইলে এক জিনিস 10 বার দেখে দেখে সে মশলাপাতির পরিমাণ হিসেব করে দিচ্ছে। একটা আইটেম হলে তাও একটু সুবিধা হতো। দুপুরের জন্য 5-5টা আইটেম নির্ধারণ করা, এর মধ্যে ভাজা ভুজিটা কোনো মতে পার করে এলেও আটকা পড়েছে মাছ রান্নাতে এসে। ঝোল চেখে সে কিছুতেই মনতৃপ্তি পাচ্ছে না। শেহরিন পিছু ঘুরে মিনু খালাকে দেখতেই যেন প্রাণ ফিরে পায়। চামচটা রেখে পিছু ঘিরে হাত মুছতে মুছতে জড়ানো গলায় বলে, খালা একটু হেল্প করুন প্লিজ। একটু ঝোল চেখে দেখুন না ঠিক হয়েছে কিনা। আমি কিছুই বুঝতে পারছি না, মনে হচ্ছে ভালো হয়নি। শেহরিন কপাল কুঁচকে মিনু খালার কথা বোঝার চেষ্টা করে। মন ভালো না থাকলে বুঝি রান্নাতেও মন বসে না? রান্না ভালো হয় না। আজকে সবকিছু কেমন উল্টাপাল্টা হয়ে চলেছে। চিংড়ি মাছ ভোনার সময় খেয়ালেই ছিল না সে মিনু খালাকে মশলা বাড়তে দিয়েছে। বারে বারে তিথি ভাবির মুখে অন্বেষার কথাগুলো মনে পড়ছিল। আমি কি করছি কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না খালা। কি করব এখন তাহলে? খাওয়া কি যাবে না? এখন দিয়ে যদি অল্প আছে একটু রান্না করি হবে না? শেহরিন ডান হাত কপালে ঠেকিয়ে অসহায় দৃষ্টিতে তাকায়। নিজের ওপর রাগে দুঃখে তার চোখ খোলাটে ভাব ধরে আসে। সব উল্টাপাল্টা কি তার সাথেই হতে হবে? সব ব্যর্থতাকে তার কপালেই। মেনুখালা হতাশ চোখে তাকিয়ে কিচেন হতে বের হয়ে যায়। বেশিক্ষণ থাকলে আবার এটা নিয়ে কথা শুরু হবে। মিসেস নাজনীনের ভয়ে বাড়ির সব সহযোগীদের এমন তটস্থ হয়ে থাকতে হয় সবসময়। বিষণ্ণ মনে দুপুরের রান্না শেষ করে শেহরিন সবকিছু পরিষ্কার করে বের হয়ে সে ডাইনিংয়ে খাবার সাজিয়ে রাখে। আসন্ন জ্বর সামলানোর মতো মন মানসিকতা তার আজ আর নেই। তবুও সে নিশ্চিত কথা তাকে শুনতেই হবে। যা রান্না করেছে কারোরই মন মতো হবে না। একটু যদি লতাকে কাছে রাখার অনুমতি পেত, তাই আর এত গন্ডগোল হতো না। একদিন দুদিন সাথে থাকার পর ঠিকই সে একা সামলে নিতে পারত, এইটুকু অন্তত মনে বিশ্বাস আছে। কেউ যদি তাকে একটু ভালোভাবে শিখিয়ে বুঝিয়ে দেয়, সংসারের দায়িত্ব তিথি ভাবির মতো দক্ষ হয়ে উঠতে সময় লাগবে না বেশি। হয়েছে রান্না? জি ভাবি। আজকে কি আমার বৌমা রান্না করছে নাকি? জি বাবা, আজকে আপনার ছোট বৌমা রান্না করেছে, খেয়ে বলুন কেমন হয়েছে। শাহজাহান সাহেব প্রফুল্ল মনে চেয়ার টেনে বসেন। সন্তুষ্ট জিতেই বলেন, খাওয়ার আগেই বলে দিচ্ছি আমার ছোট বৌমা রান্না হবে 10-এ 10। তিথি খাবার বাড়তে বাড়তে বাঁকা হেসেই বলে, বাহ বাহ। সারফারাজ, সান্নিধ্যকে লাঞ্চে আসবে না? সান্নিধ্য হয়তো আসবে না, তাসিনের বাবার তো আসার কথা রয়েছে। ওয়েট করি তাহলে, একসঙ্গে খাই। না না বাবা, আপনার ছেলের ঠিক নেই,
আস্তে আস্তে 4টা-5টা বাজবে। মিসেস নাজনীন ভারী মুখে খাবার টেবিলে এসে বসে। শেহরিন এগোয় শাশুড়ি মাকে খাবার সার্ভ করতে। অন্তত তার শুকিয়ে খা খা করছে। ভয়ে জড়তায় হাত কাঁপছে মৃদুভাবে। মাছটা মনে হচ্ছে বেশি ফ্রাই করে ফেলেছো শেহরিন, একদম কালো হয়ে গিয়েছে। তাসিন এখন খেলেই হয়। খাবে খাবে, শুধু বলবে শেরিন রান্না করেছে, ব্যাস চেটে পুটে খাবে। তা সে নিচে নামবে না। কার্টুন দেখছে, বললাম নিচে আসবে না বলেছে, তাই নিয়ে যাচ্ছি। স্কুল থেকে এসে কিচ্ছু খায়নি। বলো কি নিয়ে যাও তাহলে তাড়াতাড়ি। তিথি তাসিনের খাবার প্লেটে বাড়ার বাহানায় ইচ্ছাকৃতভাবে দেরি করে। তার অপেক্ষা বাড়ির ছোট বউয়ের রান্না কেমন হয়েছে আজকে সেটা জানার। শ্বশুর শাশুড়ির প্রতিক্রিয়া দেখতে ব্যাপক উৎসাহী সে। মিসেস নাজনীন এবং শাহজাহান সাহেব মুখে এক লোকমা খাবার তুলতে কিছুটা ধীর গতিতে গিলে ফেলেন খাবারটা। মুখরেখা দেখেই অনুমান করা যায় রান্নার স্বাদ কেমন হয়েছে। শাহজাহান সাহেব তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া না জানালেও মিসেস নাজনীন 1 সেকেন্ড সময় ব্যয় করে না কথা শোনাতে। শব্দ করে হাত ধারা প্লেট সরিয়ে দিতে তিক্ত গলায় বলেন, এগুলো কি অখাদ্য রান্না করেছো তুমি? মুখেই তো দেওয়া যাচ্ছে না। আহা নাজনীন, এত উত্তেজিত হচ্ছ কেন তুমি? মেয়েটা ধীরে ধীরে শিখছে, একটু এদিক সেদিক তো হবেই। মা হয়ে মেয়ের ভুল মেনে নিতে পারছো না? আপনার দোহাই, আমি দয়া করে আর আদরের বৌমার সাফাই গাইতে আসবেন না আমার সামনে। অনেক তো হলো, আর কত? কবে শিখবে সে? 7 দিনও হয়নি এক্সাম শেষ হয়েছে, শিখবে আস্তে আস্তে। আর সান্নিধ্য তো বলেই দিয়েছে শেরিনের না রান্না করলেও চলবে, তোমার অসুবিধা হলে বলো। তিথি হাতের প্লেটটা সন্তর্পণে টেবিলে রাখে। শাহজাহান সাহেবের দিকে তাকিয়ে নরম সুরে বলে, এমপি মিনিস্টারের বউরা রান্না করবে না স্বাভাবিক, বাট তাই বলে কি সব দায়িত্ব আমার? বাবা, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও কিন্তু হাই ক্লাসের, তবুও কিন্তু আমি রান্না করি। এতটা ফেভার নিয়ে চলি না যতটা শেহরিন সান্নিধ্যের হতে পেয়ে আসছে। সরি মা, ভুল বুঝবে না, সবকিছুর একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। আমার জানা মতে তুমি তাসনিনের 3 বছরের মাথায় সর্বপ্রথম কিচেনে প্রবেশ করেছিলে। এর আগে স্টাডি কমপ্লিট করেছো, 1.5 বছর জব করেছো, তারপর তো এসেছো সংসারে। মনে আছে প্রথম রান্নায় তুমি নিজেও লবণ দিতে না। আমরা কিন্তু কখনো এটা নিয়ে তোমাকে কিছু বলিনি, বরং উৎসাহ দিয়েছি। তুমি খুশি মনে সেটা অ্যাকসেপ্ট করে নিতে জন্যই তো ভালো রান্না শিখেছো। এক্ষেত্রে শেরিন কি একটু ফেভার পাওয়া উচিত না? রাজনৈতিক ব্যক্তিদের মাথায় যে বেশ ভালোই ঘিলু থাকে তার আরও একবার প্রমাণ পেয়ে যায় তিথি। শ্বশুর সাহেবের কথাতে একদম চুপ, সে নিরুত্তর হয়ে যায় সে। মনে মনে রাগ ওঠে ভীষণ, পুরনো ইতিহাস চাপড়াতে এসেছে। ঠিক আছে, আপনি আর আপনার ছেলেরা আপনার ছোট বৌমাকে ননির পুতুল হিসেবে তৈরি করে রাখুন, কিচ্ছু করতে হবে না তাকে। শাহজাহান সাহেব বিরক্তিতে কপাল ভাঁজ করে খেতে খেতেই বলে, নাজনীন, সান্নিধ্যের কথা ভুলে যেও না। আমি কিন্তু কখনো তোমার প্রতি বিরূপ আচরণ করিনি। ইভেন এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও চুপ আছি। মানে খুব সিম্পল। আমার বাসায় এসে আমার ছেলের বউকে তোমার ভাই নোংরা কথা বলেছে, সাহস হয় কি করে তার? আমাকে আমার ছেলেদেরকে কি চেনে না সে? সান্নিধ্য সারফারাজ যদি চুপ থাকতো আমি নিজে একদম মাটিতে পুঁতে দিতাম। আমি বরদাস্ত করি না এসব। তোমাকে কিন্তু আমি এই নিয়ে বিন্দুমাত্র কথা শোনাইনি। ভুলটা যেহেতু তোমার ভাইয়ের, তাই তারই একমাত্র কথা শোনা প্রাপ্য। আমি অযথা কখনোই তোমাকে অসম্মান করিনি, করবেও না। মিসেস নাজনীন থমথমে মুখরেখায় খাবার টেবিল ছেড়ে দাঁড়িয়ে পড়ে। খিদে মেটে গেছে তার, আর খাওয়ার ইচ্ছে নেই। ছোট বৌমার বন্দনা কম করে করুন, এখন বুঝতে পারবেন না ঠিক, কিন্তু একদিন সময় হলে ঠিক বুঝবেন। যাকে আদর দিয়ে মাথায় তুলেছিলেন সে আপনার সংসারের সর্বনাশ করেছে, আপনার মেয়ের সর্বনাশ করেছে। মেয়ের সর্বনাশ করেছে মানে? কিছু না। মিসেস নাজনীন খাবার ফেলে হনহনিয়ে ছুটে যায় নিজ কক্ষে। শাহজাহান সাহেব নিজের পাতের অর্ধেক খাবার ফেলে উঠে দাঁড়ান। নিকটস্থে দাঁড়ানো ছোট্ট পুত্রবধূর মাথায় আলতো করে বাম হাত রেখেই বলেন, মন খারাপ করো না বৌমা, তোমার শাশুড়ি মা ভাই বলতে পাগল, তাই তার দোষ ত্রুটি দেখেও দেখছে না। তোমার উপর বাড়তি রাগ ফলাচ্ছে। তবে চিন্তা করো না, সব ঠিকঠাক হয়ে যাবে। আমি সান্নিধ্য কিংবা সারফারাজ কেউই অন্যায়কে প্রশ্রয় দিব না।
আমাদের কাছে তোমরা হচ্ছে রত্ন। শেহরিন মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে ধীর বেগে মাথা নাড়িয়ে সায় জানায়। গলার ভেতরে সমস্ত কান্না তার দলা পাকিয়ে আসে। শরীর মৃদু কম্পনে কম্পিত হচ্ছে। প্রলব চিত্তে নিজেকে ধরে রাখে সে। শাহজাহান সাহেব চলে যেতেই দিতে শব্দ করে প্লেট রাখে টেবিলে। গলার স্বর বাড়িয়ে লতাকে ডাকে সে। কি হয়েছে বৌমণি? আমিনকে তাড়াতাড়ি বাইরে থেকে খাবার আনতে বল। আমি মেনু আর রেস্টুরেন্টের নাম লিখে দিচ্ছি, সেখান থেকে আনতে বলবি। আমার ছেলেটা না খেয়ে আছে, এগুলো তো খেতেই পারবে না যা অবস্থা। পৃথিবীতে মা না থাকলে মেয়েদের জীবন থেমে থাকে না বাবা, বরং সেই হারানোর সময় থেকে তাকে সব কিছু শিখে নিতে হয়, জানতে হয়। এই কঠিন দুনিয়ার সঙ্গে মোকাবেলা করার জন্য সব কিছু আয়ত্তে আনতে হয়। কেন তুমি আমাকে কিছু শেখাওনি বাবা? কেন বোঝাওনি মেয়েদের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন আলাদা? আমার যে নিজের প্রতি নিজের ধিক্কার জমছে। রেজন সাহেব নিশ্চুপ থেকে মেয়ের কান্নার শব্দ শুনতে অতি কষ্টে সহ্য করে যাচ্ছে। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না তিনি। কি বলবে মেয়ে তার শান্ত হবে? কি বলে মেয়ে তার কান্না থামাবে? বাবা, মেয়েরা যতই আদরে বড় হোক না কেন, যত বড় ফ্যামিলিতেই বিয়ে হোক না কেন, তাকে সাংসারিক বিষয়টাতেও কিছু ধারণা রাখতে হয়। আমি এক্ষেত্রে একদম জিরো বাবা, একদম জিরো। আমার এত ব্যর্থতা আর ভালো লাগছে না। মা, একটু শান্ত হও তুমি। বাবা তোমার কান্নায় ভীষণ কষ্ট পাচ্ছি। তুমি যদি কান্না না থামাও, আমি তোমার প্রবলেম সলভ কিভাবে করবো বলো? বাবার মুখে সামান্য সমাধানের কথা শুনে শেহরিন নিজের কান্না দমানোর চেষ্টা করে। ফুপিয়ে ফুপিয়ে বা হাতে তালুতে চোখের পানি মুছতে মুছতেই বলে, আমাকে এমন কিছু টিপস দাও যাতে বাসার সবাইকে আমি একটু ভালো রাখতে পারি। আমাকে অপছন্দ করুক ঠিক আছে, কিন্তু আমি তার চোখে চক্ষুশূল হয়ে থাকতে চাই না। এটা অসম্ভব মা। দুনিয়াতে তুমি আলাদাভাবে সবার কাছে ভালো হতে পারবে না। হ্যাঁ পারবে, তবে অন্যায়কে সমর্থন দিতে হবে। তুমি কি অন্যায়কে সমর্থন করে সবার কাছে ভালো হতে চাও? চাই না মা, আমি মানছি আমার ভুল হয়েছে। আমার উচিত ছিল তোমাকে টিনেজ থেকেই এ সম্পর্কে একটু ধারণা দেওয়া। এই ক্ষেত্রে আমি আমার ব্যর্থতা মেনে নিচ্ছি, কারণ আমি যেহেতু চেয়েছিলাম তোমার একটা সুন্দর জীবন হোক, একটা সুন্দর সংসার হোক, সেক্ষেত্রে সেই সংসার সম্পর্কে তোমাকে ধারণা দেওয়াটা মেন্টালি ছিল। আমি অজুহাত দিব না, তবে আমি ভীষণ অসহায় ছিলাম মা। আমি একসাথে সব কিছু সামলে উঠতে পারিনি সে সময়ে। তোমার মামনি চলে যাওয়ার পর থেকে তোমার আমার জীবন উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। সাধারণ একটা পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল। তুমি কঠিন ডিপ্রেশনে নিমজ্জিত ছিলে। আমার কর্মজীবনের বাস্তবতা ছিল। সব কিছু মিলিয়ে আমি নাজেহাল হয়ে পড়েছিলাম। আমি এর মধ্যে বাড়তি কিছুই ভাবতে পারিনি। ডলি বুবু যখন ছিল তখন কেন শেখালো না? সে তো জানতো আমাকে একটা সময় এগুলোর সম্মুখীন হতে হবে। মা, আমরা কখনোই নিজেদের দায়ভার অন্যের উপর চাপাবো না। আমাদের ব্যর্থতা আমাদের মেনে নিতে হবে। আমি নিজে এ সম্পর্কে যেহেতু তোমাকে সচেতন করতে পারিনি, তাহলে কেন অন্য কারো ওপর আশা করব? মূল দায়ভার শুধু আমার। তোমার না বাবা, আমার। তুমি আমার বেস্ট বাবা। রিজওয়ান সাহেব মৃদু হাসেন মেয়ের কথায়। নরম স্বরে বলে, আজ আমাদের বাপ মেয়ে দুজনেরই কেমন। আমরা এটা বাদ দিয়ে বরং ভাবি কিভাবে কি করলে এই সমস্যা থেকে তুমি মুক্তি পাবে। জি বলো। তুমি কি তাদের জানিয়েছো তুমি এই বিষয়ে সম্পূর্ণ অপরিপক্ক? জানতে হয়নি বাবা, তারা আমার কাজ দেখে বুঝতে পেরেছে। আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। পড়াশোনার দিকটাতে তাহলে কোনো সমস্যা নেই? না বাবা, সেক্ষেত্রে উনি ভীষণ সিরিয়াস। রিজওয়ান সাহেব লম্বা করে শ্বাস নিয়ে শান্ত গলায় বলেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমার অনেক ধৈর্য। আল্লাহ তোমাকে এই গুণটা বেশ ভালোভাবে দিয়েছেন। তোমার পার করে আসা এত বছরের জীবনে ক্রাইসিস মেনটেনগুলোতে অনেক ধৈর্যর পরীক্ষা দিয়েছ এবং প্রত্যেকটার একটা পজিটিভ ফলাফল পেয়েছো। তুমি তোমার নতুন এই জীবনটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নাও মা। মনে করো তুমি মাত্র শেখার ধাপে পা দিয়েছো। একটা বাচ্চা যখন নতুন নতুন পড়া শুরু করে
তখন কিন্তু সে অজস্র ভুলে যায়, তাই বলে ছেড়ে দেয় না, কিন্তু ধীরে ধীরে সেই বিষয়টা সে রূপান্তর করেই ছাড়ে। সেক্ষেত্রে একটা স্ট্রং গাইডলাইন, যাদের থেকে তাদের হতে প্রয়োজনীয় সাপোর্টটুকু পায় না। আমি অভিযোগ আনছি না, কিন্তু বিষয়টা আমাকে ভীষণ অবাক করছে। আমার নিজেরও অভিযোগ নেই, আমার দোষ ভুল আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু মানবিকতা দেখিয়েও মানুষ কিন্তু অনেক কাজে সাহায্য করে। তোমার ভাগ্য হয়তো এই জিনিসটা লক্ষ্য ছিল। শেহরিন ঠোঁটের ওপর ঠোঁট চেপে মাথা নাড়ায়, ধরে আসা গলা উপেক্ষা করেই বলেন, আমার এটা মেনে নিতেই কষ্ট হচ্ছে বাবা। যদি ওনার ক্ষেত্রে কোনো ল্যাক পেতাম তাহলে তো আমি টিকেই থাকতে পারতাম না। মানুষটা অতিরিক্ত হেল্পফুল, কাইন্ডনেস আমার প্রতি। যতক্ষণ সে বাসায় থাকে আমার কোনো ভয় কাজ করে না, কোনো ওভার থিঙ্কিং মাথায় আসে না। আর কান্না করা তো মহা অপরাধ তার কাছে। এসব কিছুর কারণে আমি নির্বিঘ্নে সব কিছু সহ্য করে যেতে পারি বাবা। আমার কোনো সমস্যা নেই, আমি একটু জাস্ট সব কিছুর সাথে মানিয়ে নিতে চাই। পারবে মা, নিশ্চয়ই পারবে। জীবনে চলার পথে মানুষ কখনো এক জায়গাতে আটকে থাকে না। অদৃশ্য এক ঢেউ তাকে এক জায়গা হতে অন্য জায়গায় স্থানান্তর করে নিয়ে যায়। তোমারও এক সময় মৌসুম পরিবর্তন হবে। আজকের এই অবস্থান ক্ষীণস্থায়ী, এটা নিয়ে ভেবো না। আজ থেকে ভুলগুলো করছো, কালকে তুমি নিশ্চয়ই সেটা করবে। ধীরে ধীরে নিজেকে গ্রো করো, ইনশাল্লাহ কোনো একদিন আমার শেহরিন এক হাতে পোলাও রোস্ট রান্না করবে, অথবা হাতে ফাইনাল সিগনেচার করবে, এটা আমার বিশ্বাস। শেহরিন বাবার আত্মবিশ্বাসী কথার সুরে আবেগপ্রবণ হয়ে ওঠে। হুট করে বাঁধ ভাঙা কান্নায় মুষড়ে পড়ে সে। বাবা তার প্রতি এখনো একই বিশ্বাস রয়েছে যে তার মেয়ে পারবে, অথচ মনস্তাত্ত্বিক দিক থেকে সে ভীষণ দুর্বল। সত্যি কি আমি পারবো বাবা, নাকি মাঝপথে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? মধ্যরাতে ঘড়িতে টিকটিক করে সময় বইছে। রাত 1টার ঘরে ওয়াশরুম হতে স্পষ্ট ভেসে আসছে শাওয়ারের রিনিচিনি শব্দ। শানিত ফিরেছে কিছুক্ষণ হলো। সারাদিনের ক্লান্তি বিনাশ করতে কক্ষে আসা মাত্র ঘুমন্ত বধূর দিকে দৃষ্টিপাত করে গিয়েছে শাওয়ারে। অন্যদিকে মৃদু মন্দ আবছায়া আলোতে শেহরিনের চোখ অধবোজা। ঘুম বলতে এটুকুই, আজ 2 দিন হলো সে নেতা সাহেব বাসায় প্রবেশের আগেই ঘুমের অভিনয় করে যাচ্ছে। সারাদিনের ঝড় ঝাপটার ক্ষত রাতের বেলা গাঢ় হয়। একাকী আকাশ পাতাল চিন্তায় চোখ দিয়ে করায় অনবরত জল। চোখের মণিকোঠা হয়ে ওঠে রক্তবর্ণ। নিজের দুঃখ বেদনাগুলো লুকাতে সে এই পন্থা অবলম্বন করে। চোখের পানি দমাতে না পারলেও নেতা সাহেবকে দমানোর জন্য গাঢ় ঘুমের বেশে নিজেকে নিমজ্জিত করে, যাতে তিনি কোনোভাবেই তার বুকের ভেতরের বহমান ব্যথাগুলো বুঝতে না পারে। ছন্দহারা এই নিঝুম রাতে খুট করে শব্দ হয় ওয়াশরুমের দরজা খোলার। মাথা মুছতে মুছতে বের হয় সান্নিধ্য। একরাশ ঝঞ্ঝার দূর করে শান্ত ভঙ্গিতে সে সোফায় বসে পড়ে। দুহাত দুদিকে ছড়িয়ে শরীর এলিয়ে দেয়। উপরি পানে তাকায় চোখ বন্ধ করে। কপাল যৎকিঞ্চিত ভাঁজ করে ঠোঁট গোল করে ছাড়ে চাপা নিঃশ্বাস। অধিক ব্যস্ততা আর কাজ একদম জোরালোভাবে পিছু লেগেছে তার। একাধিক প্রকল্পের কাজ সামলাতে, দেখাশোনা, সেগুলো নিয়ে পর্যালোচনা, মিটিং, আবার সেমিনার। এমপি পদে 2 বছর শেষ হয়ে 3 বছরে পা দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। এই তো হাতে গোনা আর কয়েকদিন পরেই সেটা পূর্ণ হবে। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পূর্বে যে সমস্ত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল সেগুলোর প্রায় 40 থেকে 50% কাজ সম্পন্ন করতে পেরেছে সে এতদিনে। বাকি 2 বছর 90% কাছাকাছি হলেও পৌঁছাতে হবে। যে প্রতিশ্রুতি দিয়ে সে ক্ষমতায় বসেছে সেই প্রতিশ্রুতি যে কোনো মূল্যে রক্ষা করতেই হবে। ওদিকে সকাল 7টার মধ্যেই আবার রওনা দিতে হবে ঢাকার উদ্দেশ্যে। সান্নিধ্য মাথা হতে কাজের চিন্তা ছেড়ে চোখ খোলে। বেড়ে ঘুমতো নারীর দিকে দৃষ্টি রাখে আবারও। সম্ভবত সকালে দেখা হওয়াটা কঠিন হয়ে পড়বে তার সঙ্গে। ফোনটা সুইচ অফ করে উঠে দাঁড়ায় সে। ঘরের আনাচে কানাচে জ্বলন্ত বাতিগুলো নিভিয়ে সরাসরি চলে যায় বেডে। কিছুটা দূরে শোয়ারত নারী কায়াকে নিজের কাছে আলতো হাতে টেনে আনে সান্নিধ্য। মুখের ওপর তার উপচে পড়া চুলগুলো
সন্তর্পণে সরিয়ে দেয় সে। শরীরের উপর ঠান্ডা হাতের স্পর্শ পড়তেই আধমনে কেঁপে ওঠে শেহরিন। ভ্রুজোড়া তার কিঞ্চিত বেঁকে আসতেই পুরুষালী স্থির গলায় ভেসে আসে, ঘুমাওনি? শেহরিনের আত্মা শুকিয়ে আসে ভয়ে। ধরা পড়ে যাওয়ার হাত হতে নিজেকে বাঁচাতে সে মুখ গুজে দেয় নেতা সাহেবের বুকের মাঝে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায় ঘুম জড়ানো গলায় বলে, ঘুমিয়েছিলাম, শব্দ পেয়ে ভেঙে গিয়েছে। এভাবে মুখ লুকাচ্ছ কেন? চোখে আলো লাগছে, বেড সাইডের ল্যাম্পটা নিভিয়ে দিন। আচ্ছা, একটু আমার দিকে তাকাও আগে। সকালে দেখবেন প্লিজ, এখন না, আমার সত্যি ঘুম পাচ্ছে, চোখ লেগে আছে একদম। সান্নিধ্য আর কথা বাড়ায় না, বাম হাত বাড়িয়ে বেড সাইডের ল্যাম্পটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ে। বুকের উপর আধিপত্য বিস্তার করায় তার নারীকে। সেপ্টেম্বরের শেষে এসির হালকা পাওয়ারে কভার শিটটা টেনে নিজেদের করে নেয় আবৃত। শেহরিন কুটিসুটি পাকে নেতা সাহেবের বুকে সম্পূর্ণ জায়গা দখল করে নেয়। অন্ধকারের মাঝে নিজের মুখরেখা তুলে ধীর কণ্ঠেই বলে, ভোরে ঢাকা যাচ্ছেন? হ্যাঁ। থাকবেন? সম্ভবত না, কাজ শেষ হলেই ব্যাক করব। ও। শানিত শেহরিনের ভেজা কণ্ঠ পেয়ে ভ্রু পাকায় খানিকটা, ভারী কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি কি কারণে কান্না করেছো? ধ্যাৎ, কান্না করব কেন? কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি, সব ঠিক আছে। সানজি তো বাসায় নেই এখন, সময় কাটাতে কি বোর ফিল করছো? শেহরিন নিভৃতে মলিন হাসে। সময় তার তীর্যক কথা আর কাজে সারাদিন কেটে যায়। বোর ফিল করবে কখন? বরং এক রাশ মন খারাপ আর অসম বেদনা নিয়ে কক্ষে এসে হাজির হতে হয়। নিজের ভেতরে জমানো কান্নাগুলো বালিশ চাপা দিয়ে উগড়ে দিতে দিতে রাত ভারী হয়। অতঃপর আপনার থেকে সবকিছু লুকানোর চেষ্টায় রাত পার হয়। তাসিন আছে, ওর সাথে সময় কাটে। তিথি ভাবি আমার থেকে টুকটাক রান্না শিখি। সব মিলিয়ে ভালোই যাচ্ছে সময়। আপনার প্লিজ এসব নিয়ে এত ভাবতে হবে না। রান্না শিখছো? এই তো টুকটাক। প্লিজ প্রেশার নেবে না। আগে সবকিছুর সাথে পরিচিত হবে, তারপর ধীরে ধীরে শিখবে। হুট করে রান্না করে হাত পুড়িয়ে নেবে না। ইস নেতা সাহেব, আমি জানি কি কি করতে হবে। ছেলেদের সংসারের কাজ নিয়ে মাথা ঘামাতে হয় না। শানিত শেহরিনের চুলের মাঝে হাত বুলিয়ে দিয়ে মৃদু হাসে। তো ছেলেরা কি সংসার করে না? করে, বাট এটা মেয়েদের সাইড। মেয়েদের আধিপত্য থাকতে হয় বেশি। আমরা কি আপনাদের কাজে কোনো কথা বলি বলুন? আধিপত্য তোমাদের বেশি, এটা ঠিক আছে, বাট দেখে শুনে রাখার দায়িত্বটাও আমাদের থাকে। আর কর্মক্ষেত্র আমাদের যেহেতু বাইরে, সেহেতু তোমাদের হস্তক্ষেপ না থাকাটাই স্বাভাবিক। আবার কাজ যদি ঘরে থাকতো তখন তুমি অবশ্যই দেখতে, মতামত দিতে, আমি সেটা গুরুত্ব দিতাম। শান্ত গলায় বলে। শেহরিন পড়ে যায় বিপাকে। এর পৃষ্ঠে কি উত্তর দিবে বুঝতে সক্ষম হয় না। নেতা সাহেবের কথা আর যুক্তির সঙ্গে তার পেরে ওঠা সবসময় কঠিন কার্য। উপায়ন্তর না পেয়ে কথার বাক পরিবর্তন করে সে। আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু আমি সম্পূর্ণ ঠিক আছি, ভালো আছি। আমাকে নিয়ে চিন্তা করবেন না। অনেক রাত হয়ে গিয়েছে, এবার ঘুমান। ভোরেই উঠে তো আবার রওনা দিতে হবে। তোমার তো ছুটি আছে, বাবার কাছে যাবে? বাবা নারায়ণগঞ্জ আছে, ঢাকায় নেই। সরি, ঢাকার নারায়ণগঞ্জ কি আলাদা রাষ্ট্র? শেহরিন মন খারাপের ফিরে হালকা হাসে। নেতা সাহেবের ঠান্ডা শীতল গলার ভাঁজে মুখ ডুবিয়ে বলে, আপনারা আগে আপনাদের কাজ শেষ করুন, তারপরে যাব। কাজ হাতে রেখে আপনাদের মতো যান্ত্রিক মানুষদের সঙ্গে বের হওয়া বা কোথাও যাওয়া আর না যাওয়া সমানই। ওয়েটিং লিস্টে পড়ে থাকতে হয় সব সময়। তবুও ভেবে দেখতে পারো। এই সময়ে আমার মন ভালো নেই। সানজিয়াপু বাসায় নেই। পরিস্থিতি একটু ঠিক হোক, তারপরে যাব। পরিস্থিতি অস্বাভাবিক কোথায়? আপনারা তো শক্ত মন কেন নেতা সাহেব? কি দরকার ছিল ওনাকে এভাবে মারার? আম্মা কিভাবে কষ্ট পেয়েছে, বাঁচা মরার লড়াই করছে। সান্নিধ্যর কণ্ঠ শক্ত হয়ে আসে গভীর চিত্তেই বলে, অন্যায়ের কোনো ছাড় নেই। এগুলোর জন্য কষ্ট পাওয়া মানে সে যে অন্যায় করেছে সেটা সমর্থন করা। আম্মার অতিরিক্ত স্বজন প্রীতি বিষয়টা আমি পছন্দ করি না। এগুলো আননেসেসারি। হারামির বাচ্চাকে যে আমি ডিরেক্ট মেরে ফেলিনি, এটা ওর সৌভাগ্য। আবার বাজে কথা বলছেন আপনি। জানেন আপনার উপর আম্মার রেগে আছে। আমি যদি আমার জায়গায় ঠিক থাকি, শুধু আম্মা কেন, অল রিলেটিভসও যদি আমার উপর রেগে থাকে, তাহলে আমি সেটাকে আর করব না। কারো মন রক্ষার্থে আমি নিজেকে ভালো সাজাই না, প্রশ্রয় দিই না। এজন্য আমার শত্রু সংখ্যা বেশি। আম্মা আপনার সাথে কথা না বললে ভালো লাগবে? আমি কথা বললেই হবে। শেহরিন ফিক করে হেসে ওঠে।
গলা হতে মুখ তুলেই বলে, ধরুন আমি আর আম্মা পাশাপাশি দাঁড়িয়ে, আপনি কথা বলছেন কিন্তু আম্মা বলছে না, একা একাই কথা বলবেন? কথা না বললেও হবে। আমি যেটা বলেছি সেটার প্রত্যুত্তরে সামান্য রেসপন্স কিংবা ইশারা করলেও হবে। মোট কথা আমি বুঝতে পারলেই ইনাফ। এটা ঠিক না নেতা সাহেব, আম্মার সাথে অন্তত এত কঠিন হবেন না। মন শক্ত করো সেহরিন, ভুল সবাই করে। নরম হয়ে সেটা সহ্য করে যাওয়া হয় না, তাকে সেই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য কঠিন হতে হয়। মা বাবা কিংবা বউ বলে ভুল ধরা অপরাধ, এটা কোনো নীতির মধ্যে পড়ে না। তাহলে কি প্রতিবাদ করা উচিত ভুল বা অন্যায়ের বিরুদ্ধে? সান্নিধ্য বেলকনি হতে আগত আবছা আলোতে শেহরিনের মুখরেখায় সম্পূর্ণ দৃষ্টি রেখেই বলে, সিরিয়াসলি সেহরিন,